আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নেকলেস গল্পটি পড়ছিলাম। এটি হচ্ছে তৃতীয় পর্ব। তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব শুনে এসেছো। আমরা দ্বিতীয় পর্বে জানতে পারি তারা কিন্তু যে বল নাচের অনুষ্ঠান আছে ওই বল নাচের অনুষ্ঠানে যায় এবং রাতভর পার্টি করে তারপর বাড়িতে এসে দেখে তাদের গলার হারটা, যে দাঁড় নেওয়া গলার হারটা ছিল, ওই গলার হারটা হারিয়ে ফেলে এবং খোঁজার চেষ্টা করে। এখন হচ্ছে খুঁজতে বের হবে স্বামী। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেহেতু কেউ খুঁজে পাচ্ছে না তাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিলে সে এখন আবার বের হবে। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তায় আমরা হাঁটছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর সে গেল। মেয়েটি তার সান্দ গাউন পরেই রইল। বিছানায় শুতে যাবার শক্তি তার নেই। কোনো উচ্ছ্বাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল। সান্দ গাউন বলতে মূলত পার্টির মধ্যে যে গাউনটি পরা হয় ইউরোপে সেটাকে সান্ধ্য গাউন বলা হয়। গাউন অর্থ কী? গাউন অর্থ হচ্ছে একটি বড় পোশাক, যেটি সাধারণত অনুষ্ঠানের মধ্যে পরা হয়, যেটি সাধারণত পাশ্চাত্য নারীরা অনুষ্ঠানের মধ্যে পরে, যেটি সাধারণত গলা খোলা থাকে এবং বড় গিয়ে এরকম সরানো থাকে, যেটি বর্তমানে আমাদের দেশেও পড়া হয় এই গাউনটা। তাহলে সান্ধ্য গাউন পরে সে বসে রইল এবং খুবই চিন্তিত। সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো। কিছু সে খুঁজে পায়নি। সে রাত 4টায় গেছে, আবার সকাল 7টায় ফিরে আসে, কিন্তু কিছু পায় নাই। সে পুলিশের কাছে ও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়েছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে একটা কিছু আশা হলো। তাহলে সে কী করলো? সে পুলিশের কাছে গেল, তারপর গাড়ির অফিসের কাছে গেল এবং একটা বিজ্ঞাপন দিল যেখানে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো। স্বাভাবিক। সন্ধ্যাবেলা যখন লুইসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন চাপ, কিছুই সে খুঁজে পায়নি। তার কিন্তু 10টায় অফিস করার কথা ছিল এবং 10টায় অফিস করে সে সন্ধ্যাবেলায় আর একটু খুঁজে বাড়িতে ফিরে আসলো মলিন চেহারা নিয়ে এবং তার খুঁজে পায় নাই। সে বলল, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারকানার আংটা তুমি ভেঙে ফেলেছো, তাই তুমি মেরামত করতে দিয়েছো, তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো। এখানে কিন্তু তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। এখানে কিন্তু তাদের কঠিন সময়ের শুরু হবে, কারণ তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। তারা হারিয়ে ফেলেছে, কিন্তু বান্ধবীকে বলবে যে ওর একটা আংটা ভেঙে গেছে, তাই সেজন্য ওটা মেরামত করতে হবে আর দেরি হবে। এখানে কিন্তু তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। 1 সপ্তাহ শেষ হওয়ার তারা সব আশা ত্যাগ করলো। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করলো, ওই জড়ো গহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। তাহলে লুইসেল কত বছর বড়? লুইসেল কিন্তু স্ত্রী, সে 5 বছর বড়। এটা এমসিকিউ হতে পারে। লুইসেল 5 বছর বড়, মশিয়া লুইসেল 5 বছরের বড়। পরদিন যে বাক্সে ওটা ছিল তার ভেতরে যে স্বর্ণকারের নাম ছিল তার কাছে তারা সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র গেটে বলল, মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। তাহলে তারা হারটা হারিয়ে ফেললো, কিন্তু বাক্সটা তো করে আছে। ওই বাক্সের মধ্যে স্বর্ণকারের বা স্বর্ণর দোকানের নাম আছে। ওটা দেখে তারা স্বর্ণ দোকানের কাছে যায়, কিন্তু স্বর্ণর দোকানি বলে, এটা কিন্তু আমি হারটা বেচিনি, কারণ আমরা পরে জানতে পারবো এটা বাক্সটা কিন্তু আসল ডায়মন্ডের আসল হারের বাক্স নয়, এটা একটা নকল হারের বাক্স, অর্থাৎ হারটা নকল ছিল, সেটা কিন্তু আমরা পরে জানতে পারবো। তারপর তারা সেই হারটির মতো কুচ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকলো। দুজনের শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে। আচ্ছা, তাদের স্মৃতির মতো যেখানে যেখানে স্বর্ণের দোকান আছে তারা সেখানে যাচ্ছে এই স্বর্ণের মতো বা এই হারের মতো একটা হার খোঁজার জন্য। প্লেস রয়েলে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো যেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম 40,000 ফ্রাঁ। 36,000 ফ্রাঁতে তারা তা পেতে পারে। তাহলে তারা প্লেস রয়েলে গেল, অর্থাৎ রাজকীয় প্রসাদে গেল, অর্থাৎ বড় একটা মলে গেল, যেখানে কিন্তু এরকম একটা হার পেল এবং যার দাম বলল 40,000 টাকা এবং এদেরকে 36,000 টাকা দিয়ে দিবে, অর্থাৎ 4,000 টাকা তারা দাম কমিয়েছে। এখানে একটা কণ্ঠহার শব্দ আছে। কণ্ঠহার অর্থ হচ্ছে গলার হার। এটা হচ্ছে কণ্ঠের মধ্যে যেহেতু আমরা হারটা পরি সেজন্য কণ্ঠহার বলা হচ্ছে। 3 দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো। তারা আরও ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজ পাওয়া যায় তারা এটা ফেরত দিলে 34,000 ফ্রাঁ ফেরত নিতে পারবে। তাহলে তারা ওই গলার হারটা কিনলো এবং দুটি চুক্তি করলো। একটা হচ্ছে 3 দিন পর্যন্ত এটা বিক্রি করতে পারবে না, আরেকটা হচ্ছে
যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি তারা ফেরত দিতে পারে, অর্থাৎ তাদের হারটা যদি খুঁজে পায় এবং দোকানের হারটা যদি ফেরত দিতে পারে, তাহলে কিন্তু তাদেরকে 40,000 টাকা ফেরত দিতে 36,000 টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ 2,000 টাকা বাদ দিতে হবে। যত 36,000 টাকা দিয়ে কিনছে, কিন্তু তারা পাবে ফেব্রুয়ারি মাসের মধ্যে দিলে তারা 2,000 টাকা কম পাবে, সেরকম একটা ব্যাপার। এখানে দুটো মাসের কথা আমরা জানতে পারছি, একটা হচ্ছে 18 জানুয়ারি আর একটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এটা মনে রাখার চেষ্টা করবে, যদিও তেমন গুরুত্বপূর্ণ না, এমনি মনে রাখার চেষ্টা করবে। তাহলে এখন ওই 36,000 টাকা দিতে হবে। ওই 36,000 টাকা তো তার কাছে নাই, কীভাবে দিবে? লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, বাকিটা সে দাঁড় করলো। তাহলে 36,000 টাকা দিয়ে কিনছে, কিন্তু তার বাবার প্রদত্ত 18,000 টাকা ছিল, আর 18,000 টাকা কিন্তু তারা দাঁড় নিল। ওই দাঁড়টা পরিশোধ করতে গিয়ে কিন্তু তাদের একটা করুণ জীবনের শিকার হতে হবে। মাদাম লুইসেল যখন জড়োয়া গহনা বাদাম ফরেস্টিয়ারকে ফেরত দিতে গেল, তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল, ওটা আরও আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমারও দরকার হতে পারত। শেষোক্ত মেয়েটি বলতে এখানে এই লাইনের মধ্যে শেষের কথা বলা হয়েছে, ফরেস্টিয়ারের কথা, সেজন্য বলা হচ্ছে শেষোক্ত মেয়েটি বলল, ওটা কিন্তু তোমার আগে দেওয়া, আরও আগে দেওয়ার কী ছিল, দরকার ছিল, কারণ আমার প্রয়োজন হতে পারতো, যেহেতু তারা অনেক দিন দেরি করে ফেলছে। তার বান্ধবী সেই বই করছিল, তেমনভাবে সে গহনার বাক্সটি খুলল না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত, সে কি মনে করত, সে কি বলতো, সে তাকে কি অপহারক ভাবত? অপহারক অর্থ হচ্ছে আত্মসাৎকারী বা যে ডাকাতি, চুরি ডাকাতি, এরকম কিছু একটা। অর্থাৎ সে ভয় পাচ্ছিল যেন ওই ফরেস্টিয়ার তাকে যে একটা অন্য হার দিচ্ছে সেটা যেন টের না পায়, কিন্তু এটাই কিন্তু তার বিপদ হয়ে উঠবে। কারণ যে ফরেস্টিয়ার যে হারটি দিয়েছিল ওটা কিন্তু একটা নকল ছিল, ওটা 500 টাকার একটা ফ্রা ছিল, আর ওরা দিচ্ছে 40,000 বা 36,000 টাকার একটা ফ্রা, একটা গলার হার। এবার কিন্তু তারা দাঁড় নিয়েছে, তাহলে এগুলো পরিশোধ করতে হবে। এখন তাদের বাস্তবতার জীবনে ফিরে আসতে হবে। এবার মাদাম লুইসেল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে, সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গে করে যায়। ওই দুঃখজনক দেনা শোধন করা প্রয়োজন, সে তা দিবে। দাসীকে তারা বিদায় করে দিল, তারা তাদের বাসা পরিবর্তন করলো, নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো। কামরা এটা হচ্ছে পর্তুগিজ শব্দ, কামরা হচ্ছে পর্তুগিজ শব্দ। তাহলে তারা একটা বিলাস, অন্তত ছোটোখাটো একটা বিলাসবহুল জীবন আগে কি করছিল, যাপন করছিল, এখন কিন্তু সেটাও ছেড়ে দিছে। তাদের গরম মধ্যে যে দুজন বৃত্ত থাকার কথা ছিল ওটাই কিন্তু ছেড়ে দিছে, এখন নিজের কাজ নিজে সবগুলো করতেছে। গড়কন্যার কঠিন সব কাজু রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল। গড়কন্যা হচ্ছে যারা চাকুরিজীবী বা চাকুরানি থাকেন তাদের কাজ। এখানে একটা শব্দ চাকুরানি, একটা শব্দ বলছি আমি, তোমাদের অট লাগতে পারে, কিন্তু আমাদের এটা অট না লাগা বা এদেরকে ছোটো করে না দেখার আমাদের কর্তব্য। আমরা একটা কথা ভেবে দেখি, যখন কেউ একজন বলে আমার বাবা ব্যাংকে চাকরি করে, তখন কিন্তু সে গর্বের সাথে বলে, আর যখন বলে সে চাকর, তখন কিন্তু তার রাগ হয়ে যায়। অথচ দুটো শব্দের অর্থ একই, চাকর যে কথা, চাকুরি করি একই কথা। সেজন্য আমাদের এটা বৈষম্য না করা দরকার। তার গোলাপি নখ দিয়ে সে সাবন্ধুই তৈলাক্ত পাত্র, জুল রাধাই কড়াই মাঝে, ময়লা কাপড় চুপড়, সেমিস, বাসন, মোজার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকা দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে। সাধারণ পরিবারের মতো পোশাক পরে সে হাতে জুড়ি নিয়ে মুদি, কষাই, ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। অর্থাৎ একটা দরিদ্র জীবনের যা যা কিছু করতে হয় সব কিছু কিন্তু এখন সে করে নিচ্ছে, সে বাস্তবতার সাথে নেগোসিয়েট করে নিয়েছে। এখানে একটা শব্দ আছে সেমিস। সেমিস এটি হচ্ছে একটি পোশাক। সেমিস আমরা এর সাথে আরও কয়েকটি শব্দ শুনতে পারি, একটা হচ্ছে সালোয়ার কামিজ, সেমিস, এগুলো হচ্ছে মেয়েদের কয়েকটি কাপড়ের নাম। সালোয়ার কামিজগুলো একটু বড় ধরনের হয়, আর সেমিসটা আমাদের গেঞ্জির সাথে তুলনা করা যেতে পারে, ছেলেদের গেঞ্জির সাথে এই সেমিসটাকে তুলনা করা যেতে পারে। আচ্ছা, প্রত্যেক মাসের সময় সে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু সুদ দিতে হয়। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে, আগে কিন্তু সে দিনের বেলা কাজ করতো তার স্বামী মুশিয়ে, এখন কিন্তু সে রাতের বেলা করে, নাইট ডিউটি করে। সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে, রাতে এক পাতা 5 হিসেবে সে প্রায় লেখা নকল করে। অর্থাৎ লেখা নকল করে, বিনিময় হিসেবে কিন্তু 5 পয়সা বলতে পারো, 5 করে পায় এক পাতার জন্য। আচ্ছা, অর্থাৎ সে যত সাধ্য চেষ্টা করতেছে তার ওই দেনাটা শোধ করার জন্য। এরকম জীবন 10 বছর চললো। তাহলে এরকম দুর্দশার জীবন বা বাস্তবতার জীবন কত বছর চললো? 10 বছর চললো। এটা কিন্তু একটা এমসিকিউ। 10 বছর শেষে তারা সব কিছু মহাজনের সুদসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে, তাছাড়া কিছু তাদের সঞ্চয় হয়েছিল। তাহলে মহাজনকে, অর্থাৎ যাদের কাছ থেকে দাঁড় নিয়েছিল তাদেরকে কিন্তু সুদসহ সব দেনা পাওনা সুদ করে দিতে পারে প্রায় 10 বছর পরে। মাদাম লুইসেলকে দেখলে এখন বয়সটা মনে হয়, যেহেতু সে একটি
দুরবস্থার মধ্যে দিয়ে গেছে, এখন তাকে কিসের মতো মনে হয়? একটু বুড়ির মতো মনে হয়। সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মটু অমার্জিত ময়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, গাগরা একপাশে মুচড়ানো, হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেজে ধুয়। কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে তাকে জানালার দ্বারে বসে বিগত দিনের সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল, তার কথা সে ভেবে কোনো কাজ নাই। যদি সে গলার সেই হারকানা না হারাতো তাহলে কেমন হতো? কে জানে, কে বলতে পারে? কি অনন্য সাধারণ এই জীবন, আর তার মধ্যে কত বিচিত্র। সামান্য একটি বস্তিতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে। এখন আরেকটি ঘটনার অবতারণা। এখন হচ্ছে ওই ফোরস্টিয়ারের সাথে দেখা হবে, অর্থাৎ তার বান্ধবীর সাথে দেখা হবে এবং আস্তে আস্তে গল্পের সমাপ্তি ঘটবে। এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন সামস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরত একজন মেয়ে তার চোখে পড়ল। তাহলে তারা একটি পার্কের মধ্যে বা একটি অ্যাভিনিউর মধ্যে গেছে। অ্যাভিনিউর নাম কি? অ্যাভিনিউ দ্য সামস এলিসিস। ওখানে গেছে রবিবারে, তারা ঘুরতে গেছে। ওখানে কিন্তু ফরেস্টিয়ারের মধ্যে দেখা হয় এবং ফরেস্টিয়ারের সাথে একটা ছেলেও আছে, এটা মনে রাখবা, ফরেস্টিয়ারের সাথে একটা ছেলেও আছে। এখানে আমরা কয়েকটি চরিত্র দেখতে পাই, যেমন আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। একটা হচ্ছে প্রথমত দুই চরিত্র, প্রধান চরিত্র, তারপর ফরেস্টিয়ার ছেলে, একজন হচ্ছে খর্বকাই ব্রিটেন, আর হচ্ছে দুজন মন্ত্রী, আর মন্ত্রীদের ওখানে কিন্তু তিনজন স্ত্রী, এবং মসিয়ার একজন বন্ধু বা কয়েকজন বন্ধু যাদের সাথে সে পাখি শিকার করার কথা ছিল। এরকম কিন্তু অনেকগুলো চরিত্র আছে, এগুলো তোমরা সামারাইজ করার চেষ্টা করবা। তাহলে একজন মেয়েকে দেখলো, সে মেয়েটাকে, সে হলো মাদাম ফরেস্টিয়ার। সে এখনও যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়, যেহেতু তাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় নাই, আর সে একজন ধনীঘরের মেয়ে, সেজন্য কিন্তু সে আজও আকর্ষণীয় এবং সুন্দর রয়ে গেছে। দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। তাকে যখন সব সুদ করা হয়েছে তখন সব কিছু খুলে সে বলবে, কেন বলবো না? অর্থাৎ যেহেতু তার সব কিছু সুদ করা হয়েছে এবং তার গয়না ফেরত দিয়েছে, এখন তার সাথে কথা বলতে কোনো তার দ্বিধা নেই। সে সেজন্য কথা বলা আরম্ভ করে। সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। অর্থাৎ জেনি এটা হচ্ছে একটা তাদের বন্ধুদের মধ্যে যে ক্লোজ ফ্রেন্ডের মধ্যে যে একটা অন্তরঙ্গ নাম থাকে, সেটা বললো আর কি। সুপ্রভাত জেনি। তার বন্ধু তাকে চিনতে পারলো না, ফোরেস্টিয়ার কিন্তু চিনতে পারলো না। এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করা, সে অবাক হলো, সে বিব্রত হলো। এমন ক্লোজলি বলতেছে, জেনি বলে বলতেছে, সে কিন্তু খুবই অবাক হলো, কারণ সে একজন ধনীঘরের মেয়ে আর ও একজন সাধারণ মানুষ, উপরন্তু সে তাকে চিনছে না, সেজন্য কিন্তু সে অনেক অভিভূত হলো। ফরেস্টিয়ার কি বলল? কিন্তু ম্যাডাম, আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে। না, আমি মাথিলদা মুসাইল। ও বলতে মাথিলদা বলতেছে, আমি মাথিলদা রে বন্ধু, আমি মাথিলদা রে। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠলো, বললো, হায় আমার বেচারি মাথিলদা, এমনভাবে কি করে তুমি বদলে গেলে? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন হচ্ছে। বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। এখন তার যে দুর্দিন গেছে সেটা কিন্তু ও পুরুষটির উপর চাপা দিচ্ছে, অথচ তার উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের কারণে কিন্তু, বা তার বেপরোয়া মনোভাবের কারণে কিন্তু তার এই দুরবস্থার দিয়ে চলে গেছে, আর দুষ দিচ্ছে ওই ফরেস্টিয়ারকে। আমার জন্যে তা কি করা হলো? সেই যে কমিশনের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পড়তে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে আছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম, অর্থাৎ হারখানা আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করো তা আমায় তুমি ফেরত দিয়েছিলে? যদি হারিয়ে ফেলো আমাকে কীভাবে ফেরত দিয়েছিলে তখন? ওই সপ্তাহ পর আমাকে কীভাবে ফেরত দিয়েছিলে? ঠিক, সে বলে, ঠিক সেখানার মতো একটি তোমাকে ফেরত দিয়েছিলাম। তার দাম তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো, আমাদের মতো লোক যাদের কিছু ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবে নিশ্চিন্ত হয়েছি। মাদাম ফরেস্টিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলে, কারণ সে তো অভিভূত হয়ে গেলো, সে কথার মাঝপথে থামিয়ে দেয়। সে বলে, তুমি বলছে যে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে? অর্থাৎ অবাক হয়ে বললো, তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি একখানা হার কিনেছিলে? আর মাথিলদা উত্তর দেয়, হ্যাঁ। তা তুমি খেয়াল করোনি? ওই দুটি একরকম ছিল, অর্থাৎ একরকম ছিল তাই তুমি খেয়াল করোনি। একরকম ছিল তাই খেয়াল করিনি বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসলো। অর্থাৎ সে এখনও কিন্তু নিজেকে গর্ব মনে করতেছে, অর্থাৎ ও যে চিনতে পারে নাই তাকে যে অন্য একটা হার দিয়ে দিছে, সেজন্য কিন্তু আজও মাথিলদা নিজেকে গর্ব অনুভব করতেছে। অথচ ওই এটা কিন্তু তার বিপদে এনেছিল। দেখে মাদাম ফরেস্টিয়ারের নাম খুব
লাগলো, অর্থাৎ খুব ভালো লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, এখন ফরেস্টার তার দুটি হাত বন্ধুর মতো করে হাতে নিয়ে বলল, হাই আমার বেচারি ম্যাথিল্ডা, আমারটি ছিল নকল, তার দাম 500 প্রার বেশি হবে না। অর্থাৎ আমি যে তোমাকে ডায়মন্ডের জিনিসটা দিয়েছিলাম ওটা ছিল নকল, ওটা 500 প্রার বেশি হবে না। আর তুমি আমাকে 40,000 বা 36,000 টাকার একটা গয়না দিয়েছো। এটা কিন্তু ফরেস্টিয়ার জানতো না ওটা যে তার ছিল না। বুঝতে পারছো ব্যাপারটা? ও কিন্তু খুবই উদার একজন মানুষ। এখানে কি বুঝতে পারি? অর্থাৎ মিথ্যা বলার জন্য, অর্থাৎ যদি ওটা যদি তখন বলে দিত তোমার হারটা হারিয়ে গেছে, আমি অন্য একটা দিব, তখন যদি বলতো, তখন এই ফরেস্টিয়ার হয়তো বলে দিত ওটা তো আমার কি ছিল, নকল ছিল, তোমার অত টাকা দিতে হতো না। ফলে তার এত একটা দুর্দশার জীবন কাটাতে হতো না, মুশিয়ারার এত এত একটা দুর্দশার সময় কাটাতে হতো না। মিথ্যা কথা বলা, উচ্চাকাঙ্ক্ষা মনোভাব নিয়ে থাকা, ওটার জন্য কিন্তু তাদের এই পরিস্থিতি হয়েছে। তাই আমরা যেন খেয়াল রাখবো, আমরা উচ্চাকাঙ্ক্ষী মাথিল্ডা না হই, আমরা হই পরের মাথিল্ডা, যে বাস্তবতার সাথে নেগোসিয়েট করতে থাকি। আমি দেখো আজকে বাস্তবতার সাথে নেগোসিয়েট করছি। আমার কিন্তু একটা সুন্দর কাপড় আছে, আজকে একটু যেটা দুষ্যে কালার হয়ে গেছে ওইটা পড়ছি ফান। তাহলে যদি তোমরা কোনো কিছু না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, ব্যক্তিগতভাবে ফেসবুকে বলতে পারো। আর যদি তুমি একটু উপকৃত হও তাহলে তোমার বন্ধুকে উপকৃত করার চেষ্টা করবা। আর যদি না হও, বলার দরকার নাই। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। জাজাকুমুল্লাহ ফর ওয়াচিং।